হ্যালো, গুড ইভিনিং স্টুডেন্টস। আজ তোমাদের প্রবাহী তড়িৎ চ্যাপ্টারের যে এমসিকিউগুলো করছিলাম তার নেক্সট ক্লাসটা আজকে করব। আশা করি আগের যে ক্লাসটা করেছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং প্র্যাকটিসও করেছো। তো যেভাবে বলছি সেইভাবে প্র্যাকটিসটা করে যাও, আশা করি তোমাদের এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেগুলো আর পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো যেগুলো বলছি যেমনভাবে বলছি এই পয়েন্টগুলোকে তোমাদেরকে কিন্তু একটু মাথায় রাখতে হবে এবং এক্সট্রা তোমাদের প্রশ্নবিচিত্রাতে বা তোমাদের আলাদা কোনো যদি বই থাকে বা এই বইয়েরই লেভেল 2 লেভেল 3 এই যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা যদি এই প্রসিডিওরটাকে ফলো করে করো আশা করি করতে পারবে। চলো শুরু করি পরের এমসিকিউগুলো। দেখো এখানে যে এমসিকিউটা আছে এরপরে রোধের একক, এটা তো তোমরা জানো, ওহম সূত্র থেকেই বের করে নিতে পারবে। ওহম সূত্র ভি সমান আই আর, এখান থেকে আর সমান যেটা হয় ভি বাই আই। তো স্বাভাবিকভাবেই এর একক হচ্ছে ভোল্ট আর এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। তার মানে ভোল্ট পার অ্যাম্পিয়ার, মানে ভোল্ট অ্যাম্পিয়ার ইনভার্স। অপশান সিটা হচ্ছে। রোধের মাত্রা কত? এই রোধের মাত্রা নির্ণয় করবে, এগুলো ক্লাস 10এও করেছো। রোধের মাত্রা আর সমান ভি বাই আর, ভি বাই আই। তাহলে এখানে ভি মানে হচ্ছে কার্য বাই আধান, মানে ডব্লু বাই কিউ। আর এখানেও তোমার আই থাকলো। তাহলে এখানে দেখো সব অ্যাম্পিয়ার আয়ের টার্মে আছে, অর্থাৎ কিউটাকে আইটির টার্মে নিয়ে যেতে হবে। তার মানে ডব্লু বাই আই, আই ইন্টু টি। আর এখানে একটা আই ছিল সেই জন্য আই স্কোয়ার ইন্টু টি, এটি হচ্ছে। তাহলে এবার এখান থেকে আর এর মাত্রা এখান থেকে ইজিলি বের করে নিতে পারবে। ডব্লুর মাত্রা এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু, এখানে আই স্কোয়ার, আর টি এর মাত্রা টি। তার মানে এটা উপরে উঠলে টি টু দি পাওয়ার মাইনাস থ্রি হচ্ছে এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, তো এখানে তোমার সেটা হচ্ছে এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু, আই টু দি পাওয়ার মাইনাস টু, আই টু দি পাওয়ার মাইনাস টু, এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই স্কোয়ার আছে, এই যে এম, এইটা এম স্কোয়ার। তোমার অপশান সি এরটাই আমার মনে হয় হবে, আর তো কোনো অপশান নেই। এইখানে তোমার ভুল আছে, যেটা সেটা হচ্ছে আয়ের মাথায় মাইনাস টু হবে। ঠিক আছে, এইটা একটু কারেকশন করে নেবে। বাকি আর তো কোনো অপশান নেই, দেখতেই পাচ্ছ। তাহলে এইখানে তোমার মাইনাস হবে, হ্যাঁ এটা মাইনাস করে দেবে। রোধের অনন্যকে এটা তো জানো পরিবাহিতা বলা হয়। অপশান এটা রোধ বাক্সের রোধগুলি তৈরির জন্য কোন ধাতু? এটা তো ম্যাঙ্গানিন। কারণ কি না, এর উষ্ণতা গুণাঙ্ক কম এবং রোধাঙ্ক খুব বেশি হয়। রোধাঙ্ক বেশি এবং উষ্ণতা গুণাঙ্ক কম, কারণ উষ্ণতা বেড়ে গেলে রোধের সেরকম পরিবর্তন হয় না, সেই জন্যই ম্যাঙ্গানিন ব্যবহার করা হয়। তড়িৎমক্ষণ নলের রোধ হলো, এটা অ্যাকচুয়ালি তড়িৎমক্ষণ নল, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অর্ধপরিবাহী, এইগুলো সবই কিন্তু অওহমীয় পরিবাহী। তো সেই জন্য অপশান সি এরটা হবে। একটি ধাতব তারের উষ্ণতা বাড়লে রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্কের গুণফল কি হবে? উষ্ণতা বাড়লে রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক। তাহলে আমরা কি জানি, একটা পরিবাহীর রোধাঙ্ক রো, রোধাঙ্ক রো, এটা সমান 1/σ। সিগমা হচ্ছে পরিবাহিতাঙ্ক। তাহলে এবারে কি হবে, এটা রো ইন্টু সিগমা, এটা ইকাল টু 1। তার মানে একটা পরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছে, এটা ধ্রুবক। ঠিক আছে, তো যদি ধ্রুবক হয় তাহলে এখানে ব্যাপারটা বুঝে দেখো। যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে কি হবে, রোধ বাড়বে। তাহলে রোধ বাড়লে কি হবে, পরিবাহিতা হ্রাস পাবে যেহেতু অনন্য। ঠিক আছে, তার মানে এ যতটা বাড়বে এ ততটা হ্রাস পাবে, আলটিমেট একই থাকবে। ঠিক আছে, সেই জন্য অপরিবর্তিত থাকবে। এইটাই হবে অপশান সি এরটা। কোনো পরিবাহীর আপেক্ষিক রোধ বাড়ে, আপেক্ষিক রোধ বাড়ে। আপেক্ষিক রোধ বলতে কোনটা না, আমরা যে এটা ফর্মুলা পড়েছি না, আর সমান রো এল বাই এ, এখানে রো হলো আপেক্ষিক রোধ। তাহলে এই আপেক্ষিক রোধ বাড়বে কিভাবে?
তাপমাত্রা বৃদ্ধি করলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল না, এই দৈর্ঘ্যের সঙ্গে এই গুণনের সঙ্গে কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। তো সেই কারণে শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধির সঙ্গেই এটা বাড়তে থাকবে। প্রস্থচ্ছেদ, তার ক্ষেত্রফল, তার দৈর্ঘ্য, এগুলোর উপর কিন্তু নির্ভর করে না, এটা টোটালি নির্ভর করে তার উপাদানের উপর। সেই কারণেই এটা তোমার তাপমাত্রা বৃদ্ধির সঙ্গেই বাড়বে কিন্তু। আচ্ছা, নেক্সট তোমার যেটা আছে এখানে 38 1.1 মিটার দৈর্ঘ্য, এত মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি তারের রোধ এত, উপাদানের রোধাঙ্ক কত। এইটা তো জাস্ট এই ফর্মুলা ধরেই করবে। এখান থেকে রো সমান লিখবে রো সমান আর এ বাই এল, ঠিক আছে। এখানে আর এর ভ্যালু দেখো দেওয়া আছে 4.2 এর ভ্যালু কত, এটা ব্যাস বিশিষ্ট বলেছে, মানে পাই ডি স্কোয়ার বাই 4, মানে পাই আর স্কোয়ার হয় এখানে, যেহেতু ডিটা হচ্ছে ব্যাস বলেছি, ডিভাইডেড বাই 4। এখানে তোমার এল দৈর্ঘ্যটা কত 1.1, তাহলে এইটা কাটলে তোমার হয়ে যাবে 1.1 11, না কাটবে না, দশমিকটা উঠবে, দশমিকটা তুলে দাও, তুলে দিলে এটা হবে 42 ডিভাইডেড বাই 11 ইন্টু পাইয়ের ভ্যালু 3.14 ইন্টু ডিটা কত 0.4 মিলিমিটার আছে, 0.4 ইন্টু 10⁻³ মিলিমিটার, তার স্কোয়ার হচ্ছে মিটার করলাম, ডিভাইডেড বাই 4, ঠিক আছে। এইটা হবে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে হবে। এই যে ক্যালকুলেশনটা তো এখন ক্যালকুলেটর ছাড়াই করতে হবে। এবারে কিভাবে করবে, যেটা করতে হবে এখানে 4কে কেটে দাও, 4 2 যদি হয় এটা হবে 21, এইটাকে 11 আর 21 নিয়ার অ্যাবাউট 2, হ্যাঁ নিয়ার অ্যাবাউট 2 করে দিচ্ছি এটা, আর এই 2 কেটে দাও, ঠিক আছে, তার মানে এটা থেকে গেল। তাহলে এটা হয়ে গেল 3.14 ইন্টু এটা 4 4 16, 0.16 ইন্টু 10⁻⁻6। একেবারে একটু ক্যালকুলেশন করতে হবে, এখানেও দশমিক তুলে দাও, এটা হয়ে যাবে 314 আর এটা হয়ে যাবে 16, তার মানে নিচে তোমার 4, সেটা যদি নিচে 4 হয় উপরে উঠে গেলে মাইনাস হবে, মানে 10⁻10 হচ্ছে। এইটাকে যদি এবারে গুণ করা হয়, এই গুণটাই এবারে একটু বড় হবে, এই গুণটাকে একটু যদি করে নেওয়া যায়, এটা 310 করে দিচ্ছি আর এটা 15 করে দিচ্ছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি এরকম একটু অ্যাপ্রক্সিমেশন একটু করতে হবে, যদি কাছাকাছি থাকে তাহলে একটু সমস্যা, না হলে কিন্তু কোনো সমস্যা নয়। এইভাবে এমসিকিউ এর ক্ষেত্রে ক্যালকুলেশনটা করা যায়, যদিও আমি দেখে বুঝতে পারছি অপশান বি এরটাই হবে। কারণ এখানে কোনোটাই কিন্তু মাইনাস, অর্ডারে মাইনাস নেই কিন্তু। তো এখানে 15 দিয়ে যদি করে, একটা শূন্য এখানে চলে গেলে এটা 9 হয়ে যাচ্ছে। আচ্ছা, 15 দিয়ে করলে 15 কে 15, 5, আর তারপরে 3 15 45 46, 46 ইন্টু 10⁻⁹, এই সরি -9, এটা হচ্ছে, এবারে 2 ঘর এখানে নিয়ে চলে আসো, না এটা 48 আছে, আচ্ছা 1 ঘর এদিকে নিয়ে চলে আসো, তাহলে এটা 46.5 ইন্টু 10⁻⁸, এটা হচ্ছে, কিন্তু দেখো অর্ডারটা কিন্তু মিলে গেল, অর্ডারটা মিলে গেল। এবারে এইটা যেহেতু অ্যাপ্রক্সিমেশন করেছি সেই জন্য এখানে আছে 48 আর এখানে জন্য 46 বেরিয়েছে আর কি, ঠিক আছে। কারণ 314টাকে আমি 310 ধরেছি, তো কিছুটা কমেছে, এখানে 16 ছিল সেটা 15 ধরেছি,
কমেছে যেহেতু সেই জন্য এটাই এসেছে। তো যাই হোক, এখানে অর্ডারটা একটাই আছে, সেই কারণে তোমার অপশান বি এরটা এটাই হচ্ছে। বুঝে গেল? তাহলে এইরকমভাবে এমসিকিউ এর ক্যালকুলেশনগুলোকে একটু করতে হবে, যেগুলো দেখবে কাছাকাছি সেগুলো একটু নিখুঁত করার চেষ্টা করবে, বাকি যদি একটু বিস্তর ফারাক থাকে তাহলে কিন্তু এরকম অ্যাপ্রক্সিমেশন করে কাছাকাছি সংখ্যাটা ধরে করা যায়। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে 39-এর যেটা, এটা খুব সহজ অঙ্ক, মানে ক্লাস 10-এর লেভেলের অঙ্ক। দুটি তারের দৈর্ঘ্য দেওয়া আছে, এটা 9 আর একটা 1, এদের রোধ একই, এদের ব্যাসের অনুপাত কত, R=L/A, এই ফর্মুলা ধরে করবে। তার মানে R1 = R2 বলে দিয়েছে, এদিকে একই উপাদান, রো L1/A1 ব্যাসের অনুপাত, তো তাহলে এটা পাই D1²/4, এটা = রো L2/পাই D2²/4। তাহলে এগুলো তো পাইগুলো কেটে যাচ্ছে, 4 কেটে যাচ্ছে, রো কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে তোমাকে বলেছে ব্যাসের অনুপাত, তাহলে D1/D2 যদি করো, D1/D2 তার হোল স্কোয়ার, এটা সমান দেখো L1/L2 হবে কি, হ্যাঁ L1/L2 এটি হচ্ছে L1/L2 1-এর 9, তার মানে 1-3, 1:3। D1/D2 করলে 1-3 হবে, অপশান ডি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে অঙ্ক আছে 2 মিলি ওহম, এটা মিলি ওহম আছে। মিলি ওহম রোধের তড়িৎ পরিবাহিতা, তার মানে এখানে তড়িৎ পরিবাহিতা যেটা, এটাকে যদি ওহম মিটার, সরি এটা আমি পড়তে ভুল করছি, মিলি ওহম নয়, এটা ওহম মিটার ওহম লেখা আছে, কারণ এটা দেওয়া আছে পরিবাহিতাঙ্কর ভ্যালুটা দেওয়া আছে। তড়িৎ পরিবাহিতা, কারণ মো হচ্ছে ইউনিট তোমার পরিবাহিতাঙ্কের। না না না, আমারই ভুল হচ্ছে, সরি। এটা রোধ হচ্ছে আর, এটা সমান 1/পরিবাহিতা, অতএব পরিবাহিতা সমান কত, এটা সমান 1/r রোধ। তাহলে এখানে আর এর ভ্যালুটা যেটা হয়, এটা 2 মিলি ওহমই আছে, মিলি ওহম মানে 10⁻³ ওহম। এই ওহমটা উল্টে দিলে হয়ে যাবে মো, MHO। তার মানে এটা হচ্ছে 0.5 × 10⁻³, তার মানে 500, এটা MHO, মো, 500 মো, এইটি হবে অপশান এটা। আচ্ছা, এই অঙ্কটা তোমরা করবে, আমি আর করছি না। কোপারতনটি ভরের অনুপাত দেওয়া আছে, তো দৈর্ঘ্যের অনুপাত তো রোধের অনুপাত কত। আচ্ছা, না এটা করে দিতে হবে, ভরের অনুপাত দেওয়া আছে, তাহলে ভরের অনুপাত মানে এখানে যেটা দেওয়া আছে দেখো, M1:M2:M3 = 1:3:5। তার মানে M সমান কি হয়, পাই R1² L1 পাই R2² L2 পাই R3² L3 = 1:3:5। কেন করলাম এটা বুঝতে পারলে, কারণ এটা হচ্ছে এরকম পরিবাহী, মানে এরকম একটা চোঙ, ঠিক আছে, যার ব্যাসার্ধ ধরে নাও আর দৈর্ঘ্য ধরে নাও L, তাহলে আয়তন কত হবে, আয়তন সমান পাই R² L। ঠিক আছে। আচ্ছা, এখানটায় যেহেতু ভর বলেছে, তুমি এর সঙ্গে ঘনত্ব গুণ করতে পারো, যেহেতু অনুপাত সেই জন্য আমি আর ঘনত্বটা গুণ করলাম না। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, এখানে তোমার পাই কেটে যাবে। তাহলে পাই কেটে গেলে এটা হয়ে যাচ্ছে R1² L1 R2² L2 R3² L3 = 1:3:5। ঠিক আছে। এবারে তোমাকে যেটা করতে হবে, এটা তিনটি রোধের অনুপাত,
তাহলে রোধের অনুপাত মানে R1:R2:R3, এটা সমান কত আমরা জানি, রো L1/পাই R1² রো L2/পাই R2² রো L3/পাই R3²। এবারে কি করবে, এইটা রো রো বাদ চলে যাচ্ছে, পাইও বাদ চলে যাচ্ছে। এবারে তোমাকে এই ডাটাটা পুট করতে হবে। তো এইটা পুট করার জন্য তুমি যেটা করবে, নিচে L1 দিয়ে গুণ করে দাও আর উপরে L1² করে দাও, ঠিক আছে? বা বা এই জিনিসটা এরকম ভাবে ভাবতে পারো, মানে যেটা বললাম, রো রো কেটে দাও, রো আর পাই, তাহলে এইটা উপরে করে দাও L1² আর এখানে করে দাও L1 R1² এটা করে দাও L2² বাই L2 R2² এটা করে দাও L3² ডিভাইডেড বাই এখানে করে দাও L3 R3²। ঠিক আছে? এটা করার পর যেটা করবে সেটা কি, এই যে ভ্যালুগুলো, এইটা সমান তুমি লিখতে পারো তো? এটা নিশ্চয়ই পারবে। এইটা সমান ধরো এক্স, এটা সমান ধরবে 2x, এটা সমান 3x, অর্থাৎ এটা হবে L1² x L2² 3x L3² 5x। ঠিক আছে? আবার দেখো এখানে বলে দিয়েছে L1:L2:L3, এটার একটা ভ্যালু দেওয়া আছে, অনুপাত 5:3:1। দৈর্ঘ্যের অনুপাত মানে L1:L2:L3 এটা সমান দেওয়া আছে 5:3:1। তার মানে L1 সমান তুমি 5L বসাতে পারো, তাহলে এইটার জায়গায় তুমি বসিয়ে দিতে পারো 5L তার হোল স্কোয়ার এটা নিচে এক্স গুলো বাদ হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাবে 3L তার হোল স্কোয়ার বাই 3 এইটা হয়ে যাচ্ছে L² বাই 5। ঠিক আছে? L² গুলো বাদ হয়ে যাচ্ছে, তাহলে 5 এটা তোমার 3:1/5, 25 15 1, 25 15 1। ও সরি সরি, এইটা 5 স্কোয়ার ছিল, এটা হবে 25, 25 125 হচ্ছে 125:15:1। ঠিক আছে? এটি হবে অপশন ডি, এরটা হচ্ছে। হুম, এটা একটু অঙ্কটা ঘুরিয়ে দিয়েছিল, মানে ক্যালকুলেশন এইভাবেও করা যায়, আরও প্রসিডিওর আছে। এই M1 M2 M3, এটা M1 সমান M, M2 সমান 3M, M3 সমান 5M, সেটা ধরেও করতে পারতে, করা যেত। যাই হোক, এবারে প্রসিডিওর অনুযায়ী করবে। আচ্ছা, এরপরে যেটা দেওয়া আছে দেখো, প্রতি মিটারে 12 ওহম রোধের একটি তারকে বাঁকিয়ে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি পূর্ণবৃত্ত তৈরি করা হলো। ব্যাস বরাবর দুটি বিপরীত বিন্দু এ এবং বি এর রোধ কত হবে? আচ্ছা, 12 ওহম রোধের একটি তারকে বাঁকিয়ে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের পূর্ণবৃত্ত তৈরি করা হলো, এটা প্রতি মিটারে 12 ওহম। আচ্ছা, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের পূর্ণবৃত্তে পরিণত করা হলো, তাহলে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের পরিধি কত? এটার ব্যাসার্ধ যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে পরিধি না করেও এটা করে নেওয়া যায়। সেটা হচ্ছে এরকম,
দেখো এখানে যেটা করতে হবে তোমাদেরকে, এখানে এইরকম বৃত্ত, তার দুটো বিপরীত প্রান্ত, এটাকে এ আর এটা যদি বি হয়, তাহলে বুঝতেই পারছো এ সি বি আর এ ডি বি এই দুটো অংশের রোধ এরা পরস্পর সমান্তরাল সমবায়ে থাকবে। ঠিক আছে, মানে এই অংশের রোধ, এই এ সি বি এই অংশের রোধ আর এই অংশের রোধ, তো তোমাকে এই দুটো অংশের রোধ বের করে নিতে হবে। যদিও এক্ষেত্রে আমি যদি অঙ্কটাকে এরকম ভাবে করি, 10 সেন্টিমিটারের যদি ব্যাসার্ধ হয়, তাহলে পরিধিটা বের করে নিলে আমি কিন্তু ইজিলি টোটাল রোধটা কত পেয়ে যাব, সেটাকে 2 দিয়ে ভাগ করে দিলেই এটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, যেমন ধরো এটা প্রতি মিটারে বলেছে 12 ওহম, তাহলে পরিধিটা কত, এটার পরিধি পরিধি সমান হচ্ছে 2 পাই ইন্টু আর, আরটা 10 সেন্টিমিটার, মানে 10/100 এটা হবে 2 পাই আর, অর্থাৎ নিচে 10 হচ্ছে, মানে পাই/5 হচ্ছে, পাই/5। আচ্ছা, পাই/5 এইভাবেই থাক। অতএব টোটাল রোধ আর সমান কত হচ্ছে, 12 ইন্টু পাই/5, মানে টোটাল দৈর্ঘ্যটা তো এত মিটার, পাই/5, তাহলে প্রতি মিটারে 12 ওহম, তাহলে টোটাল মিটারটা হচ্ছে পাই/5, তাহলে এইটি হবে টোটাল রোধ। প্রত্যেকটা অংশের রোধ কত, প্রতিটি অংশের রোধ, এটা যদি R1 বলি, মানে আর এ সি বি লিখে নিচ্ছি, এ সি বি, এই অংশের রোধ কত না 6 ইন্টু পাই/5, কারণ কি না বাই 2 করলে ওইটাই হচ্ছে। আর একই রকম ভাবে আর এ ডি বি, এটাও তোমার একই হবে, পাই/5, তাহলে এরা সমান্তরাল সমবায়ে আছে, তাহলে তুল্য রোধ কত হবে, অতএব তুল্য রোধ আর ডট এরা সমান কি, দুজনের গুণফল, 6 ইন্টু পাই/5 ইন্টু ওইটা তার স্কোয়ার করে দিলাম, আর এই দুটো যোগ করে দাও, তাহলে 2 ইন্টু 6 ইন্টু পাই/5 এটি হবে। তাহলে এইটা একটা কেটে গেল, তাহলে উপরে থাকলো 3 ইন্টু পাই/5। ঠিক আছে, 3 ইন্টু মানে 0.6 পাই, 0.6 পাই ওহম, অপশন এরটা হবে। ঠিক আছে, তাহলে অঙ্কের প্রসেসটা এইরকম হলো। দেখো যদি এই জায়গায় ঠিক দুটি বিন্দু বলে এই জন্য এরকম হয়ে গেল, কিন্তু যদি এরকম কোনো পার্টিকুলার একটা অংশ বলে দেয় এরকম জায়গায়, তাহলে এইখান থেকে এরকম একটা কোণ করে আছে, ধরো একটা কোণ বলে দিয়েছে, তাহলে এই অংশের কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ থেকে এই অংশটা বের করে নিতে হবে তোমাকে। ঠিক আছে, এই অংশের দৈর্ঘ্য কত, টোটাল রোধটা তুমি যেমন ভাবে বের করলে সেটা বের করবে, তাহলে পুরো অংশটার রোধ এত, একক অংশের কত আর এই অংশের রোধ কত, এই অংশের পেয়ে গেলে বাকিটা থেকে ওটা বিয়োগ করে দিলে বাকি অংশের রোধ পাবে, এবং সেক্ষেত্রেও এরা কিন্তু সমান্তরাল সমবায়ই থাকবে। ঠিক আছে, তাহলে এই প্রসেসে এই অঙ্কটা করতে হবে। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে দেখো, এটা তোমার আইভি লেখচিত্র বলা আছে। হ্যাঁ, আইভি লেখচিত্র, তাহলে এইটার ক্ষেত্রে তোমরা যেটা জানো, আইভি লেখচিত্রের যে নতি, সেই নতিটা হচ্ছে 1/r, রোধের অনন্য ক্ষয়, আইভি লেখচিত্র। কারণ কি বলতো না, ভি ইকাল টু তো আই আর, তাহলে এইটা সেই আই ইকাল টু 1/r ইন্টু ভি, তার মানে এটা ওয়াই ইকাল টু mx, এই সমীকরণের সঙ্গে তুলনীয় হচ্ছে। ঠিক আছে, যেখানে এমটা হচ্ছে 1/r নতি, তাহলে এই নতি মানেই তোমরা জানো যে যে কোনো জায়গায় যদি স্পর্শক অঙ্কন করো, এই যে অংশে স্পর্শক করছো এইটা নতি, এই অংশে স্পর্শক অঙ্কন করছো এইটাই নতি হচ্ছে। কিন্তু এই অংশে দেখো স্পর্শক অঙ্কন করলে, এইখান থেকে এই অংশটা স্পর্শক অঙ্কন করলে তার নতিটা কিন্তু এইটা হবে, এটা কিন্তু ঋণাত্মক নতি বলা হয়। মানে সি থেকে ডি অংশটা এটা কিন্তু ঋণাত্মক নতি। ঠিক আছে, তাহলে ঋণাত্মক রোধ পাওয়া যেতে পারে
তার মানে সিডি অংশে। ঠিক আছে, যেহেতু নদীটা এখানে ঋণাত্মক, সেই জন্য সিডি অংশেই তোমার ঋণাত্মক রোধ পাওয়া যেতে পারে। ঠিক আছে, যদিও রোধ ঋণাত্মক হয় না, তবুও এখানে থিওরিটিক্যালি এটাই হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে আসি, এই একটি রোধ। আচ্ছা, পাইপ উৎস থেকে প্রবাহিত প্রবাহমাত্রা কত হবে, তার মানে কি তুল্য রোধ বের করতে হবে। আচ্ছা, এই তুল্য রোধটা বের করার জন্য তোমাদেরকে এই অঙ্কগুলো করার জন্য প্রথমে একটা শর্টকাট বলে দিতে হবে। যেখানে যদি 5টা রোধ থাকে, 1 2 3 4 5, তাহলে এই ছবিগুলোকে একটু মনে রাখতে হবে। এটা একটু হুইস্টন ব্রিজের নীতি মনে করতে হবে। তো তার জন্য আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, দেখো এ, এই বিন্দুটার নাম দিচ্ছি, এইটার নাম দিচ্ছি ধরো বি, আর এটার নাম দিচ্ছি ডি, আর এটার নাম দিচ্ছি সি। ঠিক আছে, এখন এই ছবিটাকে আমি যদি এরকম ভাবে এঁকে দিই, এক এইভাবে ধরো আঁকলাম, দিয়ে এই অংশটার নাম দিলাম ধরো এ, এই অংশটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। দিয়ে দেখো এ থেকে সি এর সঙ্গে যুক্ত আছে এরকম ভাবে একটা রোধ যুক্ত আছে, যুক্ত করলাম। এ সি এর মধ্যে রোধটা কত আছে দেখো, এ আর সি, এই রোধটা আছে 10 ওহম, এইটা হলো 10 ওহম। তারপর এখান থেকে আর একটা রোধ যোগ করো, এইটা। এটা যদি যোগ করো তাহলে সেক্ষেত্রে দেখো সি এবং বি এর মধ্যে যে রোধটা আছে সিবি, সিবি কোথায় না এইটা, সি এবং বি, এটা আছে তোমার 20 ওহম, 20 ওহম। তারপরে এটার সঙ্গে এইটা যোগ করো, এইটা। তাহলে এটা যদি যোগ করে দাও তাহলে তুমি দেখো এ এবং ডি এর মধ্যে, এ ডি এর মধ্যে রোধ কত আছে 5 ওহম, তাহলে এটা 5 ওহম হবে। তারপরে এখানে একটা রোধ যোগ করো বি এবং ডি, তাহলে বি ডি এর মধ্যে রোধ কত, বি এবং ডি মানে এইটা, এটা হচ্ছে 10 ওহম, 10 ওহম। পড়ে রইল দেখো আর একটা তোমার সি এবং ডি এর মধ্যে, এটা 10 ওহম, সি ডি এর মধ্যে, সি ডি এর মধ্যে যে রোধটা আছে এটা, এইটা সি ডি এর মধ্যে এটা 10 ওহম। ঠিক আছে, তাহলে এইটি কিন্তু পুরো যে ডায়াগ্রামটা সেটা তোমার এটার সঙ্গে তুলনীয় হয়ে গেল, একদম একই রকম। তো এবার এইখানে ক্যালকুলেশনটা কিভাবে করবে, এইটা করার জন্য তোমাদের পরের চ্যাপ্টারে হুইস্টন ব্রিজ বলে একটা ব্রিজ আছে এবং তার একটা নীতি আছে। নীতি কি না, এইটাকে তোমার পি রোধ বলা হয়, এটাকে কিউ রোধ বলা হয়, এটাকে আর রোধ বলা হয়, আর এটা এস বলা হয়। ঠিক আছে, তো এখন যদি পি বাই কিউ বের করি, পি বাই কিউ সমান কত, দেখো পি এর ভ্যালু 10 আর কিউ এর ভ্যালু 20, সমান কত হচ্ছে 1/2। একই রকম ভাবে আর বাই এস যদি বের করা হয়, আর বাই এস সমান দেখো আর হচ্ছে 5 আর এস হচ্ছে 10, এটাও দেখো 1/2। যেহেতু তোমার পি বাই কিউ ইকাল টু আর বাই এস হচ্ছে, সেই জন্য এটা প্রমাণ করা যায় যে এই যে রোধটা 10 ওহমের যে রোধটা, এটা থাকা আর না থাকা সমান। ঠিক আছে, তাহলে তোমাকে যদি আমি এখন একটু চিন্তা করতে বলি যে দেখো এই মাঝের রোধটা নেই, এই রোধটা নেই, তাহলে এইটা যদি না থাকে তাহলে কি তুল্য রোধ বের করতে পারবে না। এইটা দেখো এই যে দুটো রোধ, এই দুটো রোধ এরা শ্রেণীতে যুক্ত। কেন না, এখানে যে প্রবাহটা হবে সেটার এই দিকে একটা প্রবাহ যাবে, আর এই দিকে যে প্রবাহটা ঢুকবে সেটা এর মধ্যে দিয়ে যাবে, অর্থাৎ এই 10 ওহম এবং 20 ওহম শ্রেণীতে আছে। আর এই দিকে যে প্রবাহটা ঢুকবে সেটাও একই রকম ভাবে এই দিকে যা যাবে এটার মধ্যে দিয়েও তাই যাবে। ঠিক আছে, তাহলে সেই জন্য এরা দুজন আবার এরা দুজনও শ্রেণী সমবায়ে থাকবে। ঠিক আছে, এরা দুজনে শ্রেণী সমবায়, তাহলে এইটা হয়ে গেল 15 ওহম, উপরেরটা হলো 30 ওহম। তাহলে তারা দুজন কোন সমবায়ে থাকবে না, তারা দুজন সমান্তরাল সমবায়। ঠিক আছে, তাহলে তুমি তুল্যরোধ পেয়ে যাবে। আর তুল্যরোধ বের করে নিলে প্রবাহমাত্রা বের করার জন্য আই সমান ভি বাই আর অ্যাপ্লাই করে দেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি অঙ্কটা আর করলাম না, এই প্রসিডিওরে করবে, হয়ে যাবে।
আচ্ছা নেক্সট, এখানেও দেখো যে ডায়াগ্রামটা দেওয়া আছে, তুমি যদি এখানে নাম দিয়ে দাও, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এই জাংশনগুলো, এটা সি বিন্দু, এটা যদি ডি বিন্দু নাম দাও, হ্যাঁ। তাহলে বর্তনীর প্রবাহমাত্রা বের করার জন্য তাহলে প্রথমে এ আর সি এর মধ্যে তুল্য রোধটা বের করতে হবে। তাহলে এ আর সি এর মধ্যে তুল্য রোধ বের করতে গেলে আমি যদি এখানে ব্যাটারিটা আঁকি, দেখো তো, এই যে ব্যাটারিটা আঁকছি, এইটা 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 এইটা, এই ব্যাটারিটা আমি আঁকলাম। যে ব্যাটারিটার ঋণাত্মক প্রান্তটার নাম হচ্ছে সি, আর ধনাত্মক প্রান্তটার নাম হচ্ছে এ। ঠিক আছে, এটা আছে। এবারে দেখো এ বিন্দু আর বি বিন্দু এরা কিন্তু শর্ট করা আছে, মানে কি এরা একটাই বিন্দু। ঠিক আছে, আবার 3 ওহমেরও যে বিন্দুটা, সেটাও কিন্তু বি বিন্দুর সঙ্গে যুক্ত। অর্থাৎ এখানে একটু চিন্তা করে দেখো, এই রোধটা, এই রোধটা এবং এই রোধটা, তিনজনেরই একটা পয়েন্ট একসঙ্গে যুক্ত আছে। তাহলে সেরকম যদি যুক্ত থাকে, তোমরা একটু এইভাবে যুক্ত করে দাও তো, তিনটে রোধকেই এইভাবে, এইভাবে যুক্ত করে দাও। হুম, সরি, এই দিকটা আমার টানা হয়ে গেল, এটা এখনো তো জানি না কিরকম আসে। তাহলে এবারে যেটা করবে, এখানে যে তিনটে রোধ আছে, তার মানে এ বিন্দুর সঙ্গে প্রথমে 2 ওহম, এটা 2 ওহম নাম দিয়ে দাও, তারপরেরটা 6 ওহম নাম দিয়ে দাও, আর তারপরেরটা 3 ওহম এটা নাম দিয়ে দাও। এবারে দেখো তোমার 2 ওহম এবং 6 ওহমের অপর প্রান্তটা একসঙ্গে যুক্ত, মানে এরা দুজন আবার একসঙ্গে যুক্ত আছে, এটা, এরা দুজন এইভাবে যুক্ত আছে, হ্যাঁ। তার সঙ্গে মানে এই বিন্দুটা, এই যে যে বিন্দুতে যুক্ত আছে সেই বিন্দুটা হচ্ছে ডি, তার সঙ্গে দেখো সি এর একটা রোধ যুক্ত আছে, একটা প্রান্ত, এই যে এইটা, সি এর এই প্রান্তটা যুক্ত। হুম, আচ্ছা, এরপরে আবার তুমি দেখো এই যে সি আর ডি এর, সি সি বিন্দুর সঙ্গে যুক্ত আছে 3 ওহমের আর একটা অংশ, তাহলে এইটার সঙ্গে এটা তোমার যুক্ত থাকবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার যে রোধটা, তার ভ্যালু হচ্ছে 1.5, 1.5 ওহম। ঠিক আছে, এবারে তুমি পারবে বর্তনীটা, নিশ্চয়ই পারা উচিত। তাহলে প্রথমে যেটা করবে সেটা হচ্ছে কি, 2 ওহম এবং 6 ওহম এরা সমান্তরাল সময়ে আছে। তাহলে এটা তুমি পেয়ে গেলে 2 × 6/2 + 6, মানে 8, 12 / 8। ঠিক আছে, এটা তুল্যরোধ পেয়ে গেলে। তার সঙ্গে 1.5 আছে শ্রেণী সমবায়, তাহলে তুল্যরোধ পেয়ে গেল। তার সঙ্গে 3 ওহম আছে সমান্তরাল সমবায়, দিয়ে তুল্যরোধ বের করবে। তাহলে মোট রোধ পেয়ে গেলে, মোট রোধ পেয়ে গেলে, আর এখানে বিভব প্রভেদ সেটা দেওয়া আছে 6 ভোল্ট। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবে পাওয়া মাত্রা I = V/R অ্যাপ্লাই করবে। তাহলে এটা হোমওয়ার্ক থাকলো, করে নিতে পারবে, যেভাবে বুঝালাম ওই প্রসিডিউর অনুযায়ী করো, নিশ্চিত হবে অঙ্ক। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো একটি সলিনয়েড, এই অঙ্কটা তো রিপিট হয়ে গেল, তা আগে যেটা ছিল V=IR ওইটা করলেই হবে। সলিনয়েডের এটা প্রথম ক্লাসে পড়েছিলাম, দেখবে। বিভব প্রভেদ দেওয়া আছে, প্রবাহমাত্রা দেওয়া আছে, রোধ কত, R = V/I করে দিলেই হয়ে যাবে, হ্যাঁ। 4 ওহম রোধের একটি সুষম তার দিয়ে একটি বৃত্তাকার রিং তৈরি করা হলো, রিং এর যে কোনো দুটি ব্যাসের দুই প্রান্তের সাপেক্ষে বিভব কত। দেখো এই অঙ্কটা আমি আর করছি না, এই যে অঙ্কটা করে দিলাম, সেই প্রসেসে করবে। এই বৃত্তাকার রিং এর অঙ্কটা যেটা করলো, এইটা, তাহলে এইটার যেমন ধরে নাও টোটাল রোধটা বেরিয়েছিল, টোটাল রোধটা এটা যেটা বেরিয়েছে 12 × π/5, তুমি এটাকে কল্পনা করে নাও এই রিংটা। আমি একটু কপি করে নিচ্ছি।
দেখ এইরকম বিষয়টা দেখো এখানে যে বিষয়টা এখানে বিষয়টা বলছে 4 ওহম, এই পুরোটার রোধ হচ্ছে 4 ওহম। হুম, তাহলে এইটা যদি এ বিন্দু আর এটা যদি বি বিন্দু হয় তাহলে ঠিক বিপরীত বলেছে, তৈরি করলে যে কোনো ব্যাসের দুটি প্রান্তের সাপেক্ষে রোধ কত হবে। তাহলে এই অংশের রোধ আর এই অংশের রোধ, তাহলে যেহেতু ব্যাসের দুটো অংশ স্বাভাবিকভাবেই অর্ধেক অর্ধেক হয়ে যাবে, তাহলে এই দিকটা হয়ে যাবে 2 ওহম আর এই দিকটা হয়ে যাবে 2 ওহম, টোটালটা যেহেতু 4 ওহম। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 2 বাই 2 প্লাস 2 1 ওহম হচ্ছে অপশন সি এরটা। হুম, এইভাবে করবে। আচ্ছা, এরপরে তোমার 48 যেটাতে দৈর্ঘ্য ধ্রুবক রেখে প্রস্থচ্ছেদ বাড়ালে কোনো পরিবাহী রোধ কি হবে। প্রস্থচ্ছেদের সঙ্গে তো ব্যস্তানুপাতিক, স্বাভাবিকভাবেই তোমার প্রস্থচ্ছেদ বাড়ালে রোধ তোমার কমে যাবে। হুম, অপশান এটা হবে। তড়িৎ সংযোগকারী তারের সবচেয়ে ভালো উপাদান যেটা এখানে তামা, যার তোর পরিবহন ক্ষমতাটা বেশি হয়। আচ্ছা, 50-এরটা এটাও দেখো একই রকম অঙ্ক, মানে আগের যে বৃত্তাকার রিংটা বলেছিল সেই রকমই, মানে একটা 4 ওহম রোধের একটি তার, ধাতব তারকে দুভাঁজ করে ব্যবহার করা হলে নতুন রোধ কত হবে। মানে পুরো তারটা, এটা ধরে নাও যে দৈর্ঘ্য ছিল তার রোধ এটা সমান ছিল ধরে নাও 4 ওহম। ঠিক আছে, তা এটা কি করছে, মাঝখানে ভাঁজ করে দিচ্ছে, এরকম ভাঁজ করে কি করছে, এইরকম করে দিচ্ছে। ঠিক আছে, এরকম যদি ভাঁজ করে দেয় তাহলে ভাঁজ করে দিলে দৈর্ঘ্যটা অর্ধেক হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু প্রস্থচ্ছেদটা বেড়ে যাচ্ছে। তার মানে এটা কি হবে, দুভাঁজ করে ব্যবহার করা হলো, এর নতুন রোধ কত হবে। তাহলে নতুন রোধ করতে হবে বলতে তুমি এইভাবে ভাবতে পারো, দুটো রোধ সমান্তরাল সমবায় আছে, তাহলে উপরের রোধটা হবে 2 ওহম আর নিচের রোধটা হবে 2 ওহম। ঠিক আছে, তাহলে সেই কারণে সমান্তরাল সমবায় থাকলে তুল্য রোধ যেটা হয় 2 ইন্টু 2 বাই 2 প্লাস 2, অর্থাৎ 4/4, মানে এক্ষেত্রেও তোমার দেখো 1 ওহম হচ্ছে। ঠিক আছে, নেক্সট তোমার যেটা আছে, একটি রূপোর তারকে টেনে 1% বৃদ্ধি করা হলে তারের রোধের পরিবর্তন কত হবে। টেনে 1% বৃদ্ধি করা হচ্ছে, তাহলে 1% বৃদ্ধি করছে টেনে, টেনে লম্বা করলে তোমাদেরকে যেটা বলেছিলাম আর সমানুপাতিক হয় L² এই ফর্মুলা। তার মানে এখানে হবে R1/R2, এটা সমান হয়ে যাবে L1/L2 তার হোল স্কোয়ার। এখানে 1% বৃদ্ধি করা হচ্ছে, 1% বৃদ্ধি করা হচ্ছে, মানে হচ্ছে L2 সমান L1 প্লাস L1 ইন্টু 1/100, মানে 101/100 L1, মানে 1.01 L1, এটা হচ্ছে L2 সমান। তো স্বাভাবিকভাবে এখান থেকে R2/R1 যদি উল্টিয়ে দিই তাহলে হচ্ছে L2/L1 তার হোল স্কোয়ার। তাহলে এখানে L2-র জায়গায় তুমি বলছি 1.01/L1, এটা L1 তার হোল স্কোয়ার, 1.01/1 তার হোল স্কোয়ার, এটি হচ্ছে, তার মানে 1.01 তার স্কোয়ার। এবারে এটার রোধটার পার্সেন্টেজ চেয়েছে, পার্সেন্টেজ শতকরা বৃদ্ধি। তো শতকরা বৃদ্ধি বের করার জন্য যেটা ফর্মুলা বলেছিলাম তোমাদের, মনে আছে কিনা দেখো, পরিবর্তন বাই প্রাথমিক, মানে পরিবর্তনটা ছিল তোমার R1 হয়েছে R2, তাহলে বেড়েছে কত, R2 মাইনাস R1, প্রাথমিক কত R1 ইন্টু 100%, তাহলে কত হবে, এটা R2/R1 -1 ইন্টু 100%। তাহলে এবার R2/R1 এর ভ্যালু এইটা, মানে 1.01 তার স্কোয়ার -1 ইন্টু 100%, যেটা করবে এটা 1.01 -1, 1.01 প্লাস 1 ইন্টু 100%। তো স্বাভাবিকভাবেই এটা হয়ে যাচ্ছে 0.01 আর এইটা হচ্ছে 2.01 ইন্টু 100%, এটা গুণ করলে 2.01%, নিয়ার অ্যাবাউট 2,
2%, ডিএরটা অপশান ডি এটি হবে। আচ্ছা, এটার একটু শর্টকাট তোমরা এটাকে করতে পারো। ওই ত্রুটি নির্ণয়ের যে কনসেপ্ট ছিল, যেহেতু আর সমানুপাতিক এল স্কোয়ার হচ্ছে, সেই জন্য ডেল আর বাই আর এটা সমান 2 ইন্টু ডেল এল বাই এল। তাহলে ডেল এল বাই এল এখানে হচ্ছে 1% বলা আছে, তাহলে 2 ইন্টু 1% সমান 2% বৃদ্ধি হবে। ঠিক আছে, এই ফর্মুলা ধরেও করতে পারো, তবে এটা সবসময় হয় না, কারণ যখন দুটোরই পরিবর্তন হবে, দুই মানে ধরে নাও প্রস্থচ্ছেদ আর দৈর্ঘ্য, এরকম টেনে লম্বা করার ক্ষেত্রে যদি না হয় তাহলে কিন্তু এই জায়গাটায় হবে না। ঠিক আছে। আচ্ছা, তারপরে 10 ওহম রোধ বিশিষ্ট তারকে 10% বাড়ানো হলে তারটি বর্তমান রোধ কত হবে, ওইটা ওই একই ফর্মুলা এই জায়গাটা থেকে করবে। 10% বাড়ানো হচ্ছে মানে 110/100 হবে আর কি। ঠিক আছে, 110/100, এটা 1% ছিল, এটা 110/100 হবে। এখানে তোমার R2/R1 এটা সমান 110/100 তার হোল স্কোয়ার। তার মানে এখানেও তোমার হচ্ছে 1.1 তার হোল স্কোয়ার ইন্টু R1, R2 সমান এই R2 1.1 মানে 121, 1.21 ইন্টু R1 এর ভ্যালু হচ্ছে 10, তার মানে 12.1 ওহম। অপশান সি এটা। ঠিক আছে। আচ্ছা, এরপরে 53 বলে যে একটি তারের রোধ আর তারটিকে টেনে লম্বা করা দ্বিগুণ করলে বর্তমান রোধ কত হবে, এটা তোমরা সরাসরি এই ফর্মুলা ইউজ করতে পারো। আর রুট সমান এন স্কোয়ার আর, কত গুণ বৃদ্ধি করেছে। ঠিক আছে, যেহেতু এখানে টেনে দ্বিগুণ করা হয়েছে, দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার মানে এটা হয়ে যাচ্ছে 4, 2 স্কোয়ার মানে 4, আর আরটা কত আর, তোমরা 4R, হ্যাঁ 4R মানে অপশান সি। উচ্চতা বলেছে, এটা উষ্ণতা হবে, উষ্ণতার সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলের তড়িৎ পরিবাহিতা। তো যত মানে বায়ুমণ্ডল মানে বুঝতে পারছো, এটা তো গ্যাসীয়, তাহলে গ্যাস হচ্ছে তোমার অহমীয় পরিবাহী, মানে এক্ষেত্রে উষ্ণতা বাড়ালে কি হবে, এর পরিবাহিতা বৃদ্ধি পায়, যেমন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সেরকম যত উষ্ণতা বৃদ্ধি পাবে, ও সরি সরি সরি, না না না, এটা উচ্চতাই হবে, উচ্চতাই হবে, বুঝেছো, অন্যরকম ভেবে নিয়েছিলাম, এটা উচ্চতা হবে। হ্যাঁ, তাহলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমতে থাকে, বায়ুর ঘনত্ব কমে যাওয়া মানে বাহকের পরিমাণটা কমে যাবে, বাহুর সংখ্যা কমে যাবে, সেই জন্য পরিবাহিতা কিন্তু ক্রমশ হ্রাস পাবে। ঠিক আছে, অপশান এটা। তো স্টুডেন্টস, আজকে এইটাই থাক, এতগুলোই যেগুলো করলাম এগুলোই করো, নেক্সট ক্লাসে পরের অঙ্কগুলো হবে। যেগুলো বললাম এইগুলো তোমরা কিন্তু প্রসিডিওরটা আমি যেভাবে বলছি ওই প্রসিডিওর অনুযায়ী করবে, মানে একবার তোমরা দেখে নিবে তোমাদের যে কোনো অবশ্য টাইমে, স্কুলে যাও, মানে স্কুলে যদি যে সময়গুলো তোমরা ক্লাস ফাঁকা থাকবে সেই সময়গুলো একটু দেখে নিলে, বা ভাত টাত খেয়েছো, রেস্ট নিচ্ছ, সেই সময় একবার করে এটা দেখে নিবে। দেখে নেওয়ার পর বাকি অন্য সময়ে, যেই সময় তুমি ধরো কোনো প্র্যাকটিস করবে, ফিজিক্স পড়বে, সেই সময় এই চ্যাপ্টারের এই অঙ্কগুলো করতে থাকবে। ঠিক আছে, তাহলেই কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, গুড নাইট।